ট্রাফিক এডুকেশনের এই লেসনটা আমরা পড়বো আজকে, ঠিক আছে? জি এটা হলো ট্রাফিক ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের যে ট্রাফিক ক্যাপিটাল আছে, যেসব শহরগুলোতে, বড় বড় শহরগুলোতে গাড়ি ঘোড়া ভেহিকেল বেশি, এগুলোর কি অবস্থা। কি বলছে এখানে? ইন এ স্মল গ্রুপ আস্ক each other these questions and write down your answers. What do you think of traffic jams in our cities? What are the reasons for the traffic jams? How would a foreigner feel about our traffic system? Now read this article written by Michael Hobbs, titled "Welcome to the Traffic Capital of the World." ট্রাফিক ক্যাপিটাল বলতে যেখানে গাড়ি এবং বিভিন্ন জিনিস খুব বেশি, ঠিক আছে? এখানে কি বলছে যে আই এম আ টাইনি স্টিল কেজ, আমি একটা ছোট স্টিলের একটা কেজ, মানে কি খাঁচার মতো, স্টিলের একটা আমি খাঁচার মতো, টু এ মোটর সাইকেল, অ্যাটাচড টু এ মোটর সাইকেল, একটা মোটর সাইকেলে অ্যাটাচ করা একটা স্টিলের খাঁচার মতো, ছোট একটা খাঁচার মতো আমি, স্টাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা। এই যে শব্দগুলা তুমি একটু আন্ডারলাইন করো। স্টাটারিং থ্রু ট্রাফিক ইন ঢাকা। এখন স্টাটারিং থ্রু কথার অর্থ কি, ঠিক আছে? এই যে আমরা এখানে দেখি একটু স্টাটারিং থ্রু, দাঁড়াও। সবাই একটু লাইনে থাকো, একটা মিনিট, একটু ঠিক করতেছি লাইনটা আবার। আচ্ছা দেখো, এখানে দেখো কি বলছে যে আই এম এ টাইনি স্টিল কেজ, আমি একটি ছোট একটি স্টিলের একটা খাঁচার মতো, মোটর সাইকেলের সাথে অ্যাটাচ করা, মানে এটা কি বোঝাচ্ছে? এটা একটা সিএনজি কি, এই যে বা বেবি ট্যাক্সি যেগুলো আছে এগুলোকে বোঝাচ্ছে। স্টার্টারিং থ্রো, স্টার্টারিং থ্রো মানে কি? স্টার্টারিং থ্রো মানে থেমে থেমে চলা,
ট্রাফিক ইন ঢাকা। ঢাকা শহরে ট্রাফিকের ভিতরে গাড়ি, অনেকগুলো যানবাহনের ভিতরে আমি থেমে থেমে চলছি। স্টার্টারিং থ্রো, একবার থামে একবার চলে, একটু থামে একটু চলে, ইন বাংলাদেশ। ঠিক আছে। ইন দ্য লাস্ট 10 মিনিটস, বিগত 10 মিনিটে উই হ্যাভ মুভড ফরওয়ার্ড মেবি 3 ফিট। আমরা 3 ফিট হয়তো সামনে এগিয়েছি, ইঞ্চ বাই ইঞ্চ, একটু একটু করে। দ্য ড্রাইভার রেঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট। গত 10 মিনিটে চালক হুইলটা ডানে বামে ঘুরিয়ে আমাদের সামনে নিয়ে গেল। কি করলো ড্রাইভার? রেঞ্চিং দ্য হুইল। হুইল মানে ওই যে সিএনজি চালাতে গেলে ব্রেকটা কেমন থাকে, মানে যে হ্যান্ডেলটা, যে ইয়াটা থাকে, যে তোমার মানে যেটা দিয়ে ব্রেক ঘুরায়, যে গাড়ি যে ঘুরায় হুইল, এটা এটা কেমন থাকে? এটা সোজা থাকে লাঠির মতো। এটাকে লেফটে ঘুরায়, রাইটে ঘুরায়। র্যাঞ্চিং, র্যাঞ্চিং মানে কি? খুব দ্রুত, মানে একটা সংক্ষিপ্ত জায়গার ভিতরে, সংকীর্ণ জায়গার ভিতরে যখন আমরা ডানে বামে ঘুরাইতে, সেটাকে বলতেছে আমরা র্যাঞ্চিং। দ্য ড্রাইভার র্যাঞ্চিং দ্য হুইল লেফট অ্যান্ড রাইট। রিগলিং ডিপার। রিগলিং ডিপার মানে, রিগলিং মানে কি? ফাঁকের ভিতর দিয়ে গলিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে চলা। মনে করো যে দুইটা তোমার চিপা জায়গার ভিতর দিয়ে তুমি যখন চলি, আমরা তখন কেমনে চলি? একটু দেহটাকে ঘুরিয়ে মুচড়িয়ে বাঁকিয়ে, আমরা যে হাঁটি না জামের ভিতরে যেভাবে হাঁটি আমরা, লাফ দিয়ে বা একটু মানে দেহটাকে একটু ব্যান্ড করে, একটু ফোল্ড করে হাতটা উপরে তুলে আমরা হাঁটি না, পেঁচিয়ে পুচিয়ে চলি না আমরা, সেটাকে বলছে আর কি, যে যে রিগলিং ডিপার ইনটু দ্য ওয়েজ। ওয়েজ মানে ছোট জায়গা, সংকীর্ণ জায়গা। ওয়েজ বিটুইন এ ডেলিভারি ট্রাক অ্যান্ড এ রিক্সা ইন ফ্রন্ট অফ আস। মানে একটা ডেলিভারি ট্রাক আছে, একটা রিক্সা আছে, এই দুইটার মাঝখান দিয়ে কি করলো? একটা ফাঁকা জায়গা আছে, ওয়েজ, ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গা দিয়ে রিগলিং ডিপার, পেঁচিয়ে গলিয়ে ডানে বামে করে ঘুরিয়ে পেঁচিয়ে ড্রাইভার করলো কি 3 ফিট মাত্র আগাইলো বিগত 10 মিনিটে। শোভা, বুঝতে পারছো? জি স্যার, আচ্ছা। বুঝতে পারছি। আপ এহেড দ্য ট্রাফিক ইজ জ্যামড। সামনের দিকে আগাইলে ট্রাফিকের অবস্থা, গাড়ি ঘোড়ার অবস্থা খুব জ্যাম। সো ক্লোজ টুগেদার দ্যাট pedestrians are climbing over pickup trucks. রাস্তাঘাটে গাড়ি ঘোড়া এত বেশি যে মানুষ হাঁটার জায়গা নাই। যারা পথচারী তারা পিকআপ ট্রাকের উপর দিয়ে জাম্প করে যাচ্ছে, অথবা খালি রিক্সার উপর দিয়ে যাচ্ছে রাস্তা ক্রস করে। 2 rows to my left is an ambulance. আমার 2 rows to my left, আমার বাম পাশে দুইটা রো আছে, এই দুইটা রো এর মধ্যে একটা অ্যাম্বুলেন্স আছে। এই অ্যাম্বুলেন্সটা করতেছে কি? ব্লু লাইট স্পিনিং ইউজলেসলি। এই যে অ্যাম্বুলেন্সের উপরে ব্লু লাইট থাকে না, এটা বাজতে থাকে, আওয়াজ হইতে থাকে, এটা একেবারে খুব মানে বিরক্তিকর। একেবারে যানবাহন এতটাই ঠাসাঠাসি করে জটলা পাকিয়েছে যে পথচারীরা রাস্তা পার হওয়ার জন্য পিকআপ ট্রাকের উপর দিয়ে এবং খালি রিক্সা ডিঙ্গিয়ে যাচ্ছে। আমার বাম পাশের 2 সারির পর একটি অ্যাম্বুলেন্সে অকারণে নীল বাতি ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে, যে যানবাহন এতটাই ঠাসাঠাসি, একেবারে সামনে, আপ হেড, একেবারে সামনে যানবাহন এতটাই ঠাসাঠাসি করে জটলা পাকিয়েছে যে আপ হেড দ্য ট্রাফিক ইজ সো জ্যামড। আমার কি বলছে যে একেবারে সামনে, দ্য ট্রাফিক ইজ সো ক্লোজ টুগেদার, জ্যামড সো ক্লোজ টুগেদার। যানবাহন এতটাই ঠাসাঠাসি করে জটলা পাকিয়েছে যে পথচারীরা পারাপারের জন্য কি করছে, তারা পিকআপ ট্রাকের উপর দিয়ে এবং খালি রিক্সা ডিঙ্গিয়ে যাচ্ছে। আর আমার বাম পাশের 2 সারির পর একটি অ্যাম্বুলেন্সে অকারণে নীল বাতি ঘুরপাক খাচ্ছে। ইউজলেসলি স্পিনিং, স্পিন মানে অপ্রয়োজনীয়ভাবে ঘুরতেছে। This is what the streets here look like from 7 o'clock in the morning until 10 o'clock at night. সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত এরকমই অবস্থা চলে রাস্তাঘাটে। If you are rich, you experience it from the back seat of a car. ধনী হলে গাড়ির ভিতরে, গাড়ির পেছনে বসে এটা অভিজ্ঞতা অর্জন করবে। If you are poor, you are in a rickshaw
গরিব হলে রিকশায় বসে থাকবে, ব্রিদিং ইন দ্য এক্সস্ট, এবং এই ক্লান্তিকর অবস্থাতে কি হবে, ক্লান্তিকর অবস্থাতে হাঁসফাঁস করবে নির্গত ধোঁয়ায়। হ্যাঁ, ইফ ইউ আর পুয়ার ইন দ্য রিকশা, ব্রিদিং ইন দ্য এক্সস্ট। ইন দ্য এক্সস্ট মানে কি, এই ধোঁয়া, ধোঁয়া যে বের হয় না, এই যে এত গাড়ি ঘোড়া চলতেছে রাস্তাঘাটে, তো গাড়ি ঘোড়াতে ধোঁয়া হবে না, ধোঁয়াতে মানুষ হাঁসফাঁস করে এবং ক্লান্ত হয়ে যায় মানুষ, তাই না? মানুষের ধোঁয়াতে, এই সিচুয়েশন গুলোতে মানুষ যারা রিক্সায় বসে থাকে, চরম ধোঁয়াতে বসে, রিক্সায় বসে নির্গত ধোঁয়ায় হাঁসফাঁস করবে। ইন দ্য এক্সস্ট মানে হলো যে যে মানে এত গাড়ি ঘোড়া রাস্তাঘাটে, তো সেখানে অবশ্যই পরিস্থিতি খুব খারাপ। I'm sitting in the back of a CNG, a three-wheeled motorcycle shaped like a slice of pie and covered with scrap metal. আমি বসে আছি একটি সিএনজি তথা একটি টুকরা তথা এক টুকরা কেকের মতো আকৃতির। সিএনজিটা কিন্তু তোমার কেকের টুকরার মতো আকৃতি, তাই না? এবং জোড়া দেওয়া ধাতব আবরণে ঢাকা 3 চাকা বিশিষ্ট একটি মোটর গাড়ির পেছনে। এই যে সিএনজিটা দেখতে কেমন, কেকের মতো, স্লাইস অফ এ পাই, স্লাইস অফ পাই। এবং এটার উপরে কি দিয়ে ঢাকা থাকে? সিএনজিটা স্ক্র্যাপ মেটাল, বিভিন্ন ধাতব পদার্থর দিয়ে তোমার জোড়া দেওয়া ধাতব পদার্থের আবরণে এটা 3 চাকা বিশিষ্ট একটা মোটর গাড়ি সিএনজিটা। I'm here working on a human rights project. আমি এখানে একটা হিউম্যান রাইটস এর প্রজেক্টে, মানবাধিকার প্রকল্পে কাজ করছি। Whenever I ask people in Dhaka what they think international organizations should really be working on, they tell us about the traffic. আমি যখন ঢাকার মানুষকে জিজ্ঞাসা করি যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো কি করা উচিত এই তো আপনাদের জন্য, তখন তারা বলে যে আপনারা এই ট্রাফিকের ব্যাপারে কিছু করেন। তখন তারা বলে কি, যে ট্রাফিকের উপরে যে যানবাহন চলাচলের যে অবস্থা আছে, এই কঠিন অবস্থায় আছে, আমরা এটাকে কিছু সমাধান করা যায় কিনা এটার ব্যাপারে আপনারা কিছু বলেন। Alleviating traffic congestion is one of the major development challenges of our time. যানজট দূর করা, এলিভিয়েটিং মানে দূর করে দেওয়া, এলিভিয়েটিং ট্রাফিক কনজেশন মানে ঠাসাঠাসি, গাদাগাদি। যে যানজট দূর করা আমাদের সময়ের উন্নয়নের জন্য বড় চ্যালেঞ্জগুলির একটি। আমি যে উন্নয়ন করতে চাই দেশের, করতে গেলে, ডেভেলপমেন্ট করতে গেলে আমার কেন কি করতে হবে? ট্রাফিক দূর করতে হবে। Half the world's population already lives in cities. বিশ্বের অর্ধেক জনসংখ্যা মানুষ, তারা এখন শহর অঞ্চলে বাস করে। And the United Nations estimates, জাতিসংঘ একটা অনুমান করেছে, যে একটা ধারণা করেছে, একটা মানে এস্টিমেট করেছে, হিসাব করেছে যে the proportion will rise to nearly 70% by 2050. বর্তমানে তো বিশ্বের জনসংখ্যার অর্ধেক, যদি বিশ্বের জনসংখ্যা 700 কোটি হয়, তো সেই 700 কোটির মধ্যে 350 কোটি মানুষ শহর অঞ্চলে বাস করে, আর 350 কোটি মানুষ গ্রামাঞ্চলে বাস করে। ওকে, তো এখন ইউনাইটেড নেশনস তারা বলছে যে 2050 সালের ভিতরে প্রায় 70% মানুষ শহরে চলে আসবে। এর মানে কি? এর মানে হলো যে বর্তমানে 50% আছে, এখন আবার 20% বাড়বে। তো 20% বাড়া মানে কি? 20% বাড়া মানে হচ্ছে যে আমরা যদি 700 কোটিকে আমরা যদি 10 দিয়ে ভাগ দেই, প্রতি 10 ভাগে পড়ে 7 কোটি। তো সেই ক্ষেত্রে যদি তোমার আরো যদি 20% বাড়ে, তাহলে বোঝা গেল কি হবে, নাকি 7 কোটি নাকি 750 কোটিকে 10 দিয়ে ভাগ দিলে কত? 7.5 কোটি, 7.5 করোড়। প্রায় আরো 15 কোটি মানুষ বেড়ে যাবে। আরো প্রায় 15 কোটি মানুষ বেড়ে যাবে, বা আরো হয়তো বেশি বাড়বে। 70% মানুষ, আরো 20% মানুষ আরো শহর অঞ্চলে বাড়বে। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে ইউএন এর ধারণা অনুযায়ী 2050 সাল নাগাদ এই অনুপাত প্রায় 70% পর্যন্ত বৃদ্ধি পাবে। আচ্ছা, ইন কেস কি বলছে যে ঢাকা, the world's densest and fastest growing city,
ঢাকা হলো সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং সবচেয়ে দ্রুত বর্ধনশীল শহর। is a case study in how this problem got so bad and why it's so difficult to solve. ঢাকা হলো সবচেয়ে, এখানে কেস স্টাডি করতে পারে। কেস স্টাডি মানে কি? মানে হচ্ছে যে কিভাবে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এবং দ্রুততম বর্ধিষ্ণু শহর ঢাকায় এই সমস্যা এতটা খারাপ হলো আর কেন এর সমাধান করা এত কঠিন, সেটাই এখন গবেষণার বিষয়বস্তু। অর্থাৎ ঢাকা শহরের অবস্থা এরকম হইলো কেন, আর হইলেই বা এখন যে অবস্থা আছে এটার থেকে সমাধানের উপায় কি, এটাই এখন একটা গবেষণার বস্তু হয়ে গেছে, তাই না? ঢাকা's infrastructure doesn't match the scale of its population. ঢাকার যেই অবকাঠামো আছে জনসংখ্যার, এটার সাথে তার ঢাকার অবকাঠামো বলতে ঢাকার যে বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার মানে হলো যে যত বিল্ডিং আছে, যত স্থাপনা আছে, এগুলোকে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ঢাকার যত অবকাঠামো বিল্ডিং আছে এগুলো তার যে জনসংখ্যার যে মাত্রা, জনসংখ্যার যে বৃদ্ধি বা জনসংখ্যার যে গ্রোথ, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ঠিক আছে? Just 7% of the city is covered by roads. এই শহরের কেবল 7% জায়গা শুধু রাস্তা, compared with around 25% of Paris and Vienna. প্যারিস শহর এবং ভিয়েনা শহরের প্রায় মোট শহরের 25% রাস্তা প্যারিস এবং ভিয়েনার, কিন্তু ঢাকা শহরের শুধুমাত্র 7% রাস্তা। ঢাকা also suffers from the absence of a planned road network. এবং ঢাকাতে দেখা যাচ্ছে যে কোনো পরিকল্পিত কোনো রাস্তাঘাটের কোনো নেটওয়ার্ক নাই। There are 650 major intersections. ঠিক আছে? কি বলছে, শহরের রাস্তাঘাট মাত্র 7%, পক্ষান্তরে প্যারিস এবং ভিয়েনার 25%। ঢাকায় পরিকল্পিত সড়ক যোগাযোগের অভাবও প্রকট। এখানে 650টি প্রধান মোড় আছে, 650টা ইন্টারসেকশন, অর্থাৎ মোড়, রাস্তার মোড় আছে না, 3 রাস্তার মোড়, 4 রাস্তার মোড়, এরকম মোড় আছে 650টা। আর কেবল ট্রাফিক লাইট আছে কেবল 60টা, মেনি অফ হুইচ ডোন্ট ওয়ার্ক। এই 60টা ট্রাফিক লাইটের মাঝে আবার অনেকগুলো কাজ করে না। দ্যাট মিনস, এর মানে হলো যে the police force isn't enforcing driving or parking rules. এর মানে হলো যে এই যে পুলিশ বাহিনী, তারা ড্রাইভিং এবং পার্কিং রুল কার্যকরী করছে না। They are in the intersections, তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকে, হ্যাঁ, ডাইরেক্টিং ট্রাফিক, শুধুমাত্র ডাইরেকশন দেয়, এদিকে যাও ওদিকে যাও, এভাবে করো, এটা থামো ওইটা থামো। এইভাবে কিন্তু আসলে হয় না। The cost of Dhaka's traffic congestion is estimated $3.8 billion per year. যে কি বলছে যে ঢাকার যানজটের, এই যে যানজটে যে মানুষ পড়ে থাকে, যানজটে যে মানুষের সময় নষ্ট হয়, যানজটে যে তেল পুড়ে এইভাবে, এটা কিন্তু এমনি এমনি, এটা কিন্তু একটা মূল্য আছে, তাই না? এই মূল্যটা কত? ঢাকা শহরের যানজটের লোকসান বা ক্ষতি আনুমানিক বছর প্রতি 3.8 বিলিয়ন মার্কিন ডলার। 3.8 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু 1 টাকার বিষয় না, অনেক বড় একটা অ্যামাউন্ট, তাই না? এই বড় অ্যামাউন্ট কিন্তু আমাদের ক্ষতি হচ্ছে, আমাদের রাষ্ট্রীয়ভাবে বা আমাদের এই যে ব্যক্তিগত ক্ষতি হওয়া মানে তো রাষ্ট্রীয় ক্ষতি হওয়া। তো ব্যক্তির যদি লাভ হয়, ব্যক্তির যদি 2 টাকা বাঁচে, সেক্ষেত্রে রাষ্ট্রেরও তো 2 টাকা বাঁচবে, তাই না? তো ঢাকা যানজটের লোকসান বা ক্ষতি আনুমানিক বছর প্রতি 3.8 বিলিয়ন মার্কিন ডলার, 3.8 বিলিয়ন মার্কিন ডলার, অ্যান্ড দ্যাটস জাস্ট দ্য ডিলেস অ্যান্ড দ্য এয়ার পলিউশন। এবং এটা কেবল শুধুমাত্র দেরি হওয়ার জন্য এবং এই এয়ার পলিউশনের জন্য আমরা এই ক্ষতিটা আমরা দেখতে পাচ্ছি। নট দ্য লেস ট্যাঞ্জিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ। শুধুমাত্র বিলম্ব ও বায়ু দূষণের হিসাবে 3.8 বিলিয়ন মার্কিন ডলার, আর জীবন মানের স্বল্প উপলব্ধ ক্ষয়ক্ষতিগুলোর নয়। আর ট্যাঞ্জিবল মানে কি? ট্যাঞ্জিবল মানে যেটা দৃশ্যমান, আর ইনট্যাঞ্জিবল মানে হলো যেটা অদৃশ্যমান। ঠিক আছে? লেস ট্যাঞ্জিবল, ট্যাঞ্জিবল মানে দৃশ্যমান। তো এখন ডিলে এবং এয়ার পলিউশন, এগুলো কিন্তু দেখা যায় না, এগুলো অনুভব করা যায়। এগুলো কি? লেস ট্যাঞ্জিবল, এগুলো তেমন দৃশ্যমান না। আর কোয়ালিটি অফ লাইফ, এগুলো হইলো
অদৃশ্যমান, ইনট্যাঞ্জিবল, এটার কথা বলছে। প্যারাডক্সিক্যালি যদি আমরা প্যারাডক্সিক্যালি মানে হলো কি, প্যারাডক্সিক্যালি মানে হলো যে বিপরীত ক্রমে বা দুর্বুদ্ধভাবে the poor infrastructure is one of the reasons why the city is growing so fast. Paradoxically আমাদের এই যে এখন যে পরিস্থিতি, যে এত ক্ষতি হচ্ছে, 3.8 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর ক্ষতি হচ্ছে, আরো অনেক ক্ষতি আছে যেগুলোকে আমরা বলছি যে লেস ট্যাঞ্জিবল লসেস ইন কোয়ালিটি অফ লাইফ, এগুলোকে আমরা ধরছি না। এরপরেও কি হচ্ছে, মানুষ বাড়ছে, এরপরেও মানুষ ঢাকা শহরে আসতেছে, মানুষ থাকার চেষ্টা করছে। এটা হলো একটা প্যারাডক্সিক্যাল ব্যাপার, মানে যেটা দুর্বুদ্ধ, বোঝা যাচ্ছে না। অর্থাৎ প্যারাডক্সিক্যাল মানে হলো যে তুমি একটা জিনিস নেগেটিভ, তারপরেও এটা বাড়তেছে, একটা জিনিস খারাপ, তারপরেও তুমি এটা খাইতেছো, এটাকে বলা হচ্ছে দুর্বুদ্ধ। মানে যে মদ সিগারেট খারাপ জিনিস, স্বাস্থ্য ক্ষতি করে, এরপরেও মানুষ খায়। এটা কেন খায়, এটার কোনো উত্তর আছে? এটা হলো প্যারাডক্সিক্যাল ব্যাপার। যে জিনিসটা বোঝা যায় না, যে জিনিসটা আমরা মানে বুঝতে পারি না, সেটা কিন্তু আমরা কি করি, এটা আমরা তখন আমরা বলি এটা প্যারাডক্সিক্যাল, এটা একটা দুর্বুদ্ধ। প্যারাডক্সিক্যালি দুর্বুদ্ধ ভাবে দ্য পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, এই যে দুর্বল যে অবকাঠামো, বিল্ডিং স্থাপনা, ইজ ওয়ান অফ দ্য রিজনস, এটা হলো একটা অনেকগুলোর মাঝে একটি কারণ, হোয়াই দ্য সিটি ইজ গ্রোয়িং সো ফাস্ট, এই শহরটা এত দ্রুত বর্ধনশীল হচ্ছে, এটার প্রধান কারণ হলো এটা। উইদাউট রোডস অর ট্রেনস টু whisk them to the suburbs, whisk মানে খুব দ্রুত চলাফেরা করা, ঠিক আছে, যে উপশহরগুলো থেকে আচ্ছা, এর আগে সেন্টেন্সটা বলি যে দুর্বুদ্ধভাবে দুর্বল অবকাঠামোই এই শহরের এত দ্রুত বেড়ে ওঠার একটি অন্যতম কারণ। মানে এখানে আইন কানুনের ব্যাপার আছে, এখানে দুর্নীতি আছে, এখানে স্বজনপ্রীতি আছে, এখানে অনেক কিছু আছে, যার ফলে কিন্তু আইনের প্রয়োগটা নাই, যার ফলে এই ধরনের সুযোগে এই ধরনের একটা দুর্বুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। উপশহরগুলো থেকে যাওয়া আসার রাস্তাঘাট ও ট্রেন না থাকায় ঢাকার বাসিন্দাদের শহরের মধ্যেই ভিড় করা, উঁচু ভবনগুলোর মাঝখানে বস্তি গড়ে তোলা এবং পায়ে হেঁটে কাজে যাওয়া ছাড়া আর কোনো পথ থাকে না। কি বলছে এখানে, যে পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে সঠিকভাবে আসা যাওয়ার যানবাহন না থাকার কারণে এই অবস্থা। যেমন উইদাউট রোডস ও ট্রেনস, যদি এরকম ট্রেনের ব্যবস্থা না থাকে, যেমন এখন মেট্রো রেল যদি হয় তাহলে একটু উপকার হবে, যে মানুষ অনেক দূর থেকে এসে অফিস করতে পারবে। যেমন ধরো মেট্রো রেল হলে মানুষ একদম উত্তরের আরো দূর থেকে এসে মানুষ কিন্তু মতিঝিলে এসে অফিস করতে পারবে। তখন মানুষ আস্তে আস্তে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, যে হ্যাঁ আমার আসা যাওয়াটা সময় মতো হবে, আমার আসা যাওয়াটা নিরাপদ হবে, আমার যোগাযোগটা খুব সুন্দর হবে, আমি অল্প সময়ে দ্রুতভাবে আসতে পারবো। তো মানুষ এই যে গাদাগাদি করে কেন, এক জায়গা থেকে এক জায়গায় বেশি করে কেন, কষ্ট করে কেন, ভাড়া বেশি হয় কেন, ওই কারণ একটাই, ওই এক জায়গায় গাদাগাদি করে মানুষ যখন এই যে এরকম দ্রুত যানবাহন ব্যবস্থা চলে আসবে, যখন মানুষ ইজিলি মুভ করতে পারবে, তখন কিন্তু মানুষ এক জায়গায় আর জড়ো হবে না। তাহলে ডেভেলপমেন্টটা কি হবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে, মানুষ আসা যাওয়া করতে পারবে। যেহেতু আমাদের ওই পরিমাণ রাস্তা নাই এবং ট্রেন নাই, টু উইস্ক দ্যাম, উইস্ক মানে দ্রুত আসা যাওয়া করা, ঠিক আছে। এখানে কি বলছে যে যে উপশহরগুলো থেকে যাওয়া আসার রাস্তাঘাট ও ট্রেন না থাকায় ঢাকার বাসিন্দাদের শহরের মধ্যে ভিড় করা, উঁচু ভবনগুলোর মাঝখানে বস্তি গড়ে তোলা এবং পায়ে হেঁটে কাজে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। এই যে ঢাকার রেসিডেন্ট যারা আছে, হ্যাভ নো চয়েস বাট টু ক্রাউড ইনটু দ্য মিডল। ঢাকা শহরের মানুষ যারা আছে তারা ওই অফিসের কাছাকাছি, স্কুলের কাছাকাছি বাসা নেওয়া ছাড়া উপায় থাকে না। সেট আপ স্লামস বিটুইন হাই রাইজেস, হাই রাইজ বিল্ডিং গুলোর উপরে বস্তির মতো থাকা ছাড়া উপায় থাকে না। এন্ড ওয়াক টু ওয়ার্ক, অথবা পায়ে হেঁটে কাজে যাওয়া ছাড়া কোনো উপায় থাকে না, ঠিক আছে। দেন দেয়ার আর দ্য ইউজার্স অফ দ্য রোডস, তারপরে আবার ব্যাপার হলো যে রোড ঘাটের যে ব্যবহার হয়, besides pedestrians, the narrow lanes are shared by bicycles, rickshaws, scooters, motorcycles, CNGs, buses and cars.
এবার রাস্তাঘাট ব্যবহারকারীদের কথায় আসা যাক। যে কি বলছে এখানে, অপ্রশস্ত রাস্তাঘাটে পথচারী ছাড়াও চলে বাইসাইকেল। There are the users of the roads. Then there are the users of the roads. অনেক ব্যবহারকারী আছে রাস্তাঘাটে, যেমন পথচারীর পাশাপাশি মানে কি আছে, অপ্রশস্ত রাস্তাঘাটে পথচারীরা ছাড়াও চলে বাইসাইকেল, চলে রিক্সা, স্কুটার, মোটরসাইকেল, সিএনজি, বাস ও গাড়ি। ভেরিয়াস টাইপ অফ কার, ভেরিয়াস টাইপ অফ ভেহিকল। All these modes take up a different amount of space and have different top speeds. এই যে এসব যানবাহনের বিভিন্ন ভিন্ন ভিন্ন পরিমাণ জায়গা দখল করে এরা, এবং এদের সর্বোচ্চ গতিও ভিন্ন ভিন্ন হয়। যেমন একটা সিএনজির গতি এবং সে যতটুকু জায়গা নেয়, একটা রিক্সার গতি এবং জায়গা নেওয়া কিন্তু একরকম না। একটা রিক্সাতে দুজন মানুষ বসতে পারে, কিন্তু একটা রিক্সাতে একটা সিএনজি জায়গা নেয় এর চেয়ে বেশি নেয়। অথচ একটা সিএনজিতে মোটামুটি 3 জন অ্যাটলিস্ট কমফোর্টেবলি বসতে পারে, তাই না? কিন্তু একটা রিক্সায় বসতে পারে কেবল 2 জন, আর গাদাগাদি করে সিএনজিতে মোটামুটি 4-5 জন বসতে পারে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ব্যাপার, বাসের গতি, বাসের জায়গা নেওয়া একরকম না, কারের গতি, কারের জায়গা নেওয়া একরকম না, স্কুটারের গতি, অর্থাৎ বিভিন্ন ভেহিকেলের বিভিন্ন রকম তার জায়গা দখল করা, তার গতি, তার অবস্থান, তার বিভিন্ন রকম মিক্স আপ, যার ফলে কি হয় এখানে যার ফলে কি হয় যে টোটাল যে ট্রাফিকের যে গতিটা এটা কিন্তু কমে যায়। সব যখন একরকম থাকে তখন কিন্তু একরকম চলে, আর যখন ভিন্ন ভিন্ন গাড়ি থাকে ভিন্ন ভিন্ন রকম, তখন কিন্তু ট্রাফিকটা ঠিকভাবে গতিশীল হয় না। All these modes take up a different amount of space and have different top speeds. এই যে বিভিন্ন মোডের যে যানবাহন, এদের জায়গা নেয় এরা ভিন্ন ভিন্ন রকম, আবার গতি ভিন্ন ভিন্ন রকম। Most people you talk to in Bangladesh blame the traffic jams on the rickshaws. অধিকাংশ মানুষ এই ট্রাফিক জ্যামের কথা উঠলে রিক্সাকে দায়ী করে। There are too many of them, they say, and they drive so slowly that they trap the cars, buses and CNGs behind them. রিক্সাকে তারা দায়ী করে, তারা বলে যে এই রিক্সার কারণে অন্যান্য যানবাহনগুলো কি করে, স্লো হয়ে যায়, তাদের গতি মন্থর হয়ে যায়। The government is under pressure to designate some lanes as car only, to build wider roads and overpasses, to take the slow traffic out from in front of the fast. কি বলছে এখানে, যে বাংলাদেশের মানুষের সাথে কথা বলে অধিকাংশই যানজটের জন্য রিক্সাকে দায়ী করে। লোকে বলে যে এগুলোর সংখ্যা অনেক এবং এগুলো এত ধীরে চলে যে এদের পেছনে গাড়ি, বাস ও সিএনজি গুলোকে আটকে রাখে। কিন্তু সড়কে শুধু গাড়ির জন্য আলাদা রাস্তা করতে, প্রশস্ত সড়ক ও ওভারপাস নির্মাণ করতে ও সড়কে দ্রুতগতির যানবাহনের সামনে থেকে ধীর গতির যানবাহন সরিয়ে বা উঠিয়ে নিতে সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে। মানে সরকারের উপর চাপ দেওয়া হচ্ছে যে সরকার শুধুমাত্র কিছু কিছু রাস্তা তৈরি করবে যেগুলোতে কোনো রিক্সাই থাকবে না, কার থাকবে, সরাসরি গতিশীল গাড়ি থাকবে। টু বিল্ড ওয়াইডার রোডস, বড় বড় রাস্তা তৈরি করবে, ওভারপাস উপর দিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। টু টেক দ্য স্লো ট্রাফিক আউট অফ, মানে ট্রাফিকের যে গতি, টোটাল যে ট্রাফিকের গতি, এটাকে যানবাহনের গতি এটাকে বৃদ্ধি করবে, তাইলে আর কোনো জ্যাম হবে না। And this brings us to the third reason why the traffic problem is so difficult to solve. আর এটা আমাদেরকে তৃতীয় কারণটা, যথা কেন ট্রাফিক যান চলাচল সমস্যা সমাধান করাটা তো কঠিন, তার দিকে নিয়ে যায়। All of these fixes sound easy and obvious, but they come at a cost. ঠিক আছে, এসব ঝামেলা সবই সহজ ও সুস্পষ্ট মনে হয়, কিন্তু এগুলোর জন্য মূল্য দিতে হয়। All these fixes sound easy and obvious. এগুলোকে দেখতে মনে হয় যেন কি এসব ঝামেলা সবই সহজ ও সুস্পষ্ট মনে হয়, আর এটা ক্লিয়ার, রিক্সাটা তুলে দিলে হয়, অমুক এটা করলে হয়, ওটা করলে হয়, কিন্তু এগুলা করতে গেলে অনেক কষ্টের ব্যাপার আছে। মূল্য দিতে হয়, অনেক টাকা পয়সা পাচ্ছে। 1.5 million people, প্রায় 1.5 মিলিয়ন পিপল কি করে রিক্সা চালায়,
জীবন যাপন করার জন্য, ফর লিভিং, প্লাস এর পাশাপাশি আনাদার ফিউ 100,000 ওন অ্যান্ড রিপেয়ার দেম, আরো কিছু হাজার লোক, আরো কিছু 1 লাখ লোকের মতো বা লাখ লাখ লোকের মতো এগুলোর মালিকানা আছে। হ্যাঁ, রিক্সার মালিক আছে, আবার এগুলো রিপেয়ার করে, এদেরও এই জীবনযাপন এটার উপর নির্ভর করে। তো হঠাৎ করে রিক্সা বন্ধ করে দিলে এদের কি হবে? Government efforts to get people out of rickshaws and into buses. গভর্নমেন্ট চেষ্টা করছে যে মানুষ যাতে রিক্সায় কম ওঠে, বাসে বেশি ওঠে, and trains are going to attract huge opposition. হ্যাঁ, কি বলছে যে 15 লাখ মানুষ জীবিকার জন্য রিক্সা চালায়, আবার আরো লক্ষাধিক মানুষ মালিকানা রাখে। 15 লাখ মানুষ রিক্সা চালায়, আরো লক্ষাধিক মানুষ এগুলোর মালিকানা রাখে এবং মেরামত করে। লোকজনকে রিক্সা থেকে বের করে ও ট্রেনমুখী করার সরকারি প্রচেষ্টা বিরাট বিরোধিতার মুখে পড়বে। সব কিছুতে যদি এই ধরনের একদম ওপেন গভর্নমেন্ট যদি তৈরি করে, রাস্তাঘাট তৈরি করে, গভর্নমেন্ট যদি বেশিরভাগ ক্ষেত্রে তৈরি করে, তাহলে আবার এটা আবার একটা অপোজিশন আসবে। তাদের যেহেতু জীবন জীবিকা কমে যাবে, রিক্সা যেতে চালাতে পারবে না, সিএনজি চালাতে পারবে না, কমে যাবে এগুলো। পাবলিক ট্রান্সপোর্ট যদি উন্নত হয় তাহলে কিন্তু এদের ব্যবসা কমে যাবে। এখানে রাজনৈতিক ব্যাপারও আছে। Even increasing bus capacity is more complicated than it sounds. এমনকি বাসের ধারণ ক্ষমতা বৃদ্ধি করাটাও যেমনটা ধারণা করা হয় তার চেয়ে জটিল। ঠিক আছে। 2009 World Bank analysis found 60 separate bus companies in Dhaka. 2009 সালে বিশ্ব ব্যাংকে একটা সমীক্ষায় ঢাকার 60টি পৃথক বাস কোম্পানির সন্ধান পায়। মানে চিন্তা করো, ঢাকার এত ছোট একটা শহর, এটার ভিতরে 60টা বাস কোম্পানি আছে। সিন্স দ্য বাস কোম্পানিজ compete with one another, একটা বাস কোম্পানি আরেকটার সাথে কি করে? প্রতিযোগিতা করে। দ্য ড্রাইভারস হ্যাভ এভরি ইনসেন্টিভ টু ড্রাইভ অ্যাগ্রেসিভলি। এবং ড্রাইভাররা কি করে? যেহেতু বাস কোম্পানিগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করে, তাই চালকরাও বেপরোয়া চালাতে এবং বাসে যতটা ধারণ করতে পারে তার চেয়ে বেশি যাত্রী তারা কি করে? বেশি যাত্রী তারা নেয়। ঠিক আছে। aggressively and take more passengers than the buses can hold. What's more, the public transport isn't all that public. এই যে আরো যেটা বলা যেতে পারে, তার সাথে জনপরিবহন সর্বতোভাবে জনসাধারণের জন্য নয়। হ্যাঁ, মানে সব যেন গোলাম হয়ে গেছে আমরা। Many of the bus companies are owned or linked to political parties or powerful trade unions. অধিকাংশ বাসের মালিক হয়তো রাজনৈতিকভাবে লিঙ্ক তারা আছে, অথবা পাওয়ারফুল কোনো একটা ট্রেড ইউনিয়নের মানে মালিক, সে মানে বাস কোম্পানির কোনো সমিতির মালিক। Government efforts to unify or regularize the system would amount to a hostile takeover of all these small companies. এই ব্যবস্থাকে একীভূত বা নিয়মতান্ত্রিক করার সরকারি প্রচেষ্টা ওইসব ছোট কোম্পানিগুলোর তৈরি অধিগ্রহণের মুখে পড়বে। অর্থাৎ সরকার চাচ্ছে যে 60টা বাস কোনো কোম্পানি থাকবে না, এত বাস কোম্পানি থাকবে না, একটা কোম্পানি থাকবে, গভর্নমেন্ট নিয়ন্ত্রণে থাকবে, সবগুলোকে রেগুলারাইজ করবে, একই সাথে আনবে, সিস্টেম একটা হবে, একই সিস্টেমে সবাই চলবে। হ্যাঁ, এবং এখন দেখা যাচ্ছে না কেউ কোন সিস্টেম মানতে নারাজ, সবাই যার যার সিস্টেমে চলছে, লুটপাট চলছে আর কি। তো গভর্নমেন্ট মানে যদি এটা করতে চায় তাহলে তার বিরুদ্ধে আবার এখানে শত্রুতা তৈরি হবে, বিরোধিতা তৈরি হবে। Obvious solution is to separate the rickshaws from the cars. সুস্পষ্ট সমাধান হলো রিক্সাগুলোকে গাড়ি সিএনজি থেকে আলাদা করতে হবে। Give each of them lanes and lights according to their top speed. প্রত্যেককে আলাদা লেন করে দিতে হবে। রিক্সার লেন হবে আলাদা, সিএনজি লেন হবে আলাদা, কারের লেন হবে আলাদা, ট্রাকের লেন হবে আলাদা। এরকম প্রত্যেকের স্পিড অনুযায়ী তাকে লাইন করে দিতে হবে ক্রুশিয়ালি। এবং জটিল হলেও make car drivers pay the cost of taking up more speed on the roads.
ঠিক আছে, যদি বেশি জটিল হলেও গাড়ি চালকদের রাস্তাঘাটে অধিক জায়গা নেওয়ার জন্য বাড়তি টাকা পরিশোধে বাধ্য করতে হবে। আর যে যত বেশি জায়গা নেবে তাকে তত বেশি বাড়তি টাকা দিতে হবে। বাট দ্যাট পলিটিক্যালি স্পিকিং ইজ আনরিয়েলিস্টিক। কিন্তু যদি রাজনৈতিকভাবে বললে এটা অবাস্তব। Every year, Dhaka adds an extra 37,000 cars to its already overcrowded roads. প্রতি বছর ঢাকা তার ইতিমধ্যে ভিড়ে ঠাসা সড়কগুলোতে বাড়তি 37,000 গাড়ি যোগ করে। কোনো পরিকল্পনা নাই, কিন্তু গাড়ি বাড়তেছে, মানুষ বাড়তেছে। Think about all this from a Bangladeshi politician's point of view. এসব কিছুকে একজন বাংলাদেশি রাজনীতিকের দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন বা ভাবো। Any attempt to solve the traffic mass means annoying the poor. যে কোনো ধরনের যদি পদক্ষেপ নেওয়া হয় যে এই যে যানবাহনের যে বিশৃঙ্খলাটা আমি ঠিক করতে চাই, এর মানে হলো যে দরিদ্র মানুষকে কিন্তু এখানে বিরক্ত করা হবে। দ্য মিডল ক্লাস অ্যান্ড দ্য রিচ, হ্যাঁ, দ্য রিচ অল অ্যাট ওয়ান্স। কি বলছে এখানে? এসব কিছুকে একজন বাংলাদেশি রাজনীতিকের দৃষ্টিভঙ্গি থেকে ভাবুন। যান চলাচল সমস্যা সমাধানের যে কোনো প্রচেষ্টা দরিদ্র, মধ্যবিত্ত শ্রেণী এবং ধনীদের একই সাথে নাকচ করবে। মানে এখন এই সমস্যাটা এমন হয়ে গেছে, ক্যান্সার এমন হয়ে গেছে, ক্যান্সারের চিকিৎসা করতে গেলেও অসুবিধা। তো কি হচ্ছে যে ক্যান্সার দিনকে দিন এটা জটিল হচ্ছে, আর আমরা চিকিৎসা করতে চাচ্ছি কিন্তু চিকিৎসাও করা যাচ্ছে না। যার ফলে কি হবে, এটার কোনো চিকিৎসা নাই, এটা একদিন বাস্ট হয়ে যাবে, ধুম করে বাস্ট হয়ে যাবে, আবার তখন এটার মৃত্যু ছাড়া এটার কোনো উপায় নেই। বলে না যে আপনার ক্যান্সার তো ভালো হবে না, এখন বাসায় নিয়ে যান, ভালো ভালো যা খাইতে চাই খাওয়ান, আপেল, আঙ্গুর, আনারস, আল্লাহ আল্লাহ আল্লাহর মাল আল্লাহ নিয়ে যাবে, আর কি হবে, বুঝছো? এই ট্রাফিকের যে অবস্থাটা আমাদের দেশে বর্তমানে, এটা এমন হয়ে গেছে, এটা ক্যান্সারের মতো হয়ে গেছে। তুমি কিছু সমাধান করতে যাইবা, দেখবা যে তোমার বিরোধিতার অভাব নেই, আবার মানে সমালোচনা করবে যে আরে এই হচ্ছে না, সেই হচ্ছে না, গভর্নমেন্ট কিছু করে না, কিন্তু আসলে আবার কেউ কিছু করতে গেলে আবার তখন আবার ঝামেলা তৈরি করবে, আরে এই হয়েছে সেই হয়েছে। এখন এটা ক্যান্সার হয়ে গেছে। এই ক্যান্সারের চিকিৎসা কি? ক্যান্সারের কোনো চিকিৎসা নাই। এটাকে কি করতে হবে? কেমোথেরাপি দিয়ে মাঝে মাঝে একটু ঠিকঠাক করা লাগে, আর মাঝে মধ্যে ওই যে কেমোথেরাপি দেয় না, মাঝে মাঝে একটু ওই যে এই যে পুলিশ টুলিশ রাস্তাঘাটে বসে একটু চেক টেক করে একটু দৌড়ানি দেয়, মাঝে মধ্যে এগুলো হলো কেমোথেরাপি। আর মূল চিকিৎসাটা তো নাই, একটা সময় এটা বাস্ট হয়ে যাবে, এভাবেই চলবে আর কি। শুনতে পাচ্ছ শোভা? জি স্যার। হ্যাঁ। Thanks to the donors in 2012, the government announced 2.75 billion dollar plan to build a metro rail system and a 45 million bus rapid transit line from the airport for residents of Dhaka. It will come as a relief. যে যারা আমাদের দাতা আছে, দাতা গোষ্ঠী ইয়াতে উন্নত দেশের যারা দাতা গোষ্ঠী আছে, যারা আমাদেরকে টাকা পয়সা দেয়, লোন দেয় আর কি, দাতা বলতে এমন না যে একেবারে মাগনা দিয়ে দিচ্ছে, ওরা কিন্তু ওই সুদে, বিভিন্ন উন্নত দেশ সুদে আমাদেরকে, গরিব দেশগুলোকে কি দেয়, ঋণ দেয়, মানে তারা যাতে উন্নতি করতে পারে। থ্যাংকস টু দ্য ডোনার্স, দাতা গোষ্ঠীকে ধন্যবাদ। 2012 সালে সরকার একটি মেট্রো রেল ব্যবস্থা গড়ে তুলতে 2.75 বিলিয়ন ডলারের এবং বিমানবন্দর থেকে বাস চলাচলের র্যাপিড ট্রানজিট লাইন নির্মাণের জন্য 45 মিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে। ফর রেজিডেন্টস অফ ঢাকা ইট উইল কাম এজ এ রিলিফ। এটা কিছুটা হলেও রিলিফ হয়ে আসবে। whenever I asked my Bangladeshi colleagues, আমি যখন আমার বাংলাদেশি কলিগদেরকে জিজ্ঞাসা করি how long it would take to get somewhere, they always gave two answers. যখনই আমি আমার বাংলাদেশি কোনো সহকর্মীকে কোথাও যেতে কতক্ষণ লাগবে প্রশ্ন করতাম, তখন তারা সবসময় দুটি উত্তর দিত। কি দিত? উইদাউট ট্রাফিক মেবি 15 মিনিটস, বাট উইথ ট্রাফিক হু নোজ। যে ট্রাফিক ছাড়া, যানজট ছাড়া তুমি যেতে পারবে 15 মিনিটে, আর যানজট থাকলে কে জানে, মানে আল্লাহ জানে। অর্থাৎ যানজট থাকলে সেখানে যাওয়াটা বড় মুশকিল, তাই না? তাহলে এখানে আমাদের এই যে ট্রু ফলস গুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা এখন চলে যাব এই যে একটু গ্রামাটিক্যাল আইটেমে হালকা একটু আমরা কমপ্লিটিং সেন্টেন্সটা একটু দেখব। এই যে আমরা এই যে
দেখো এখানে কমপ্লিট সেন্টেন্সে আমরা গত ক্লাসে মনে কিছু দেখেছিলাম, এখানে আরো কিছু দেখবো। এই যে এখানে এই যে এটা 29 থেকে দেখি আমরা, ইন আনলেস অথবা ইফ নট। আনলেস অথবা ইফ নট যদি থাকে সেক্ষেত্রে পরবর্তীতে মিনিংফুল একটা সেন্টেন্স হবে এবং সেটা হাবোধক হবে, অর্থাৎ আনলেস অথবা ইফ নট এর পরে আমাদের মিনিংফুল সেন্টেন্সটা যেটা থাকবে সেটা হবে হাবোধক। কারণ আমরা আনলেস এবং আনলেস অর্থ আনলেস এবং ইফ নটে না, নট এমনিতেই আছে, পরবর্তীতে আর নট লাগবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আনলেস ইউ রিড অ্যাটেন্টিভলি, তুমি যদি মনোযোগের সাথে না পড়ো, ইউ উইল ফেল। ইফ ইউ ডু নট স্টার্ট এট ওয়ান্স, তুমি যদি এখনই শুরু না করো, ইউ উইল মিস দ্য ট্রেন। এই যে এখানে নট, ঠিক আছে। আচ্ছা, ইনস্টিড অফ ইন লিউ অফ এর পরে আমাদের কি হবে, মিনিংফুল একটা ওয়ার্ড অথবা সেন্টেন্স হবে। হ্যাঁ, ইনস্টিড অফ ইন লিউ অফ অর্থ হলো পরিবর্তে, কেমন, যেমন ইনস্টিড অফ হিস্ট্রি, হিস্ট্রি হি টুক লজিক, এই যে এখানে একটা সেন্টেন্স হয়ে গেছে যে হিস্ট্রি ইতিহাসের পরিবর্তে সে যুক্তিবিদ্যা নিয়েছে। The boy bought pen instead of pencils. ছেলেটি একটা মানে কিনেছিল, পেন কিনেছিল পেন্সিলের পরিবর্তে। তাহলে এখানে একটা ওয়ার্ড হয়েছে, তাই না? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টিড অফ অথবা ইন লিউ অফ অর্থ হলো পরিবর্তে, এটার পর একটা একটা ওয়ার্ড হতে পারে, অথবা মিনিংফুল ওয়ার্ড হতে পারে, অথবা মিনিংফুল সেন্টেন্স হতে পারে। হি অ্যাড ফিশ ইন লিউ অফ মিট, ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 31 এ বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ অথবা ওভিং টু, ডিউ টু মানে কারণ বোঝাতে, এবং এটার পর একটা মিনিংফুল ওয়ার্ড হতে পারে অথবা সেন্টেন্স হতে পারে। যেমন আমরা দেখতে পাচ্ছি এভরিওয়ান লাভস হিম বিকজ অফ হিজ অনেস্টি। এই যে এখানে অনেস্টি, এই যে ওয়ার্ড, তাই না? অন অ্যাকাউন্ট অফ হিজ ইলনেস হি কুডন্ট গো টু দ্য কলেজ। এই যে এখানে আমাদের এখানে কি হচ্ছে, পাস্ট টেন্স, যেহেতু এটা অতীত ঘটনা ঘটে গেছে অলরেডি, অসুস্থতার কারণে সে যেতে পারেনি। এখানে কিন্তু আমাদের একটা হোল একটা সেন্টেন্স হয়ে গেছে, মানে একটা ক্লজ। দ্য রাইটার ডেয়ার নো ড্রাইভ ডিউ টু ফগ, এই যে ডিউ টু কারণ বোঝাতে, তাই না? এরপর আমরা দেখতে পাচ্ছি নো সোনার দেন, স্কার্সলি, হ্যাড হোয়েন এবং হার্ডলি হ্যাড বিফোর। এরপরে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ নো সোনারের অথবা স্কার্সলি অথবা হার্ডলি এই অংশটা হবে পাস্ট পারফেক্ট, এবং এর পরের যে অংশটা হবে সেটা হবে তোমার পাস্ট ইনডিফিনিট। আর নো সোনারের পরে হবে দেন, তবে স্কার্সলি এর পরে হবে তোমার ওয়েন, আর হার্ডলি এর পরে ওয়েন অথবা বিফোর, দুটো হতে পারে, তবে বিফোর এর ব্যবহারটা আছে ভালো বেশি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি নো সুনার হ্যাড আই গান আউট দেন হি কেম। ওকে, scarcely had we reached the station when the train left। এই যে এখানে scarcely had, এই পার্টটা পাস্ট পারফেক্ট, তারপরে when এর পরে যে পার্টটা এটা হলো পাস্ট ইনডিফিনিট। ওকে, তবে hardly had he reached the college when the examination began। এই যে এখানে when এর আগের অংশটা আর যে hardly এর অংশটা হলো পাস্ট পারফেক্ট, এর পরের অংশটা হলো পাস্ট ইনডিফিনিট। এরপরে দেখো 33 তে দেওয়া আছে let alone প্লাস মিনিংফুল ওয়ার্ড অর ফ্রেজ। তাহলে লেট অ্যালোনের পরে সেন্টেন্স না হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ওয়ার্ড অথবা ফ্রেজ শব্দগুচ্ছ হতে পারে। যেমন এখানে দেখতে পাচ্ছি হি ক্যানট পাস ইন থার্ড ডিভিশন, থার্ড ডিভিশনে সে পাস করতে পারে না, লেট অ্যালোন ফার্স্ট ডিভিশন, বাদ দাও ফার্স্ট ডিভিশনের কথা, ঠিক আছে। তারপরে আই ক্যানট সুইম এ কিলোমিটার, লেট অ্যালোন 10 কিলোমিটার, আমি 1 কিলোমিটার সাঁতার সুইম করতে পারি না, সে বলে 10 কিলোমিটার, 10 কিলোমিটারের কথা বলে লাভ নেই। এই যে লেট অ্যালোন, এই যে বাদ দাও 10 কিলোমিটার, বা মানে এই যে আমরা বলি না, কথার ধরনটা এরকম আর কি। দ্য ওল্ড ফার্মার ক্যানট ভিজিট এ স্মল টাউন, ওল্ড ফার্মার স্মল টাউন ভিজিট করতে পারে না, লেট অ্যালোন এ বিগ টাউন, বাদ দাও বড় শহরের কথা, ঠিক আছে। এরপর আছে দা প্লেস প্লাস ওয়ার প্লাস মিনিংফুল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। একটু হোল্ড করো, হ্যাঁ, একটু হোল্ড করো।
হ্যাঁ, শোভা আছো নাকি? শোভা, হ্যালো। শোভা আসো। जी सर আচ্ছা ঠিক আছে, দেখো এখানে লাস্ট এটা আমরা দেখে আলোচনা করি 34, the place plus where meaningful affirmative sentence. ওকে, যশোর ইজ দ্য প্লেস, তারপর এখানে where বসালাম, where he was born। তাহলে এখানে অবশ্যই টেন্সের ব্যালেন্সটা করতে হবে। এখন টেন্সের ব্যালেন্সটা কিভাবে করবে, এটা অর্থের সাথে মিলে, অর্থের সাথে ঠিক রেখে এটাকে ব্যালেন্স করতে হবে। A railway station is a place where trains stop. Paris is the city where UNESCO headquarters is. Okay, তাহলে এইভাবে আমরা এটা করে ফেললাম। তারপর 35 থেকে আমরা আগামী ক্লাসে, কালকে তো তুমি আসো, ফ্রি আসো না এই সময়? जी হ্যাঁ, सर আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে আবার এটা দেখবো, কেমন? তো जी আজকে सर থাক, ঠিক আছে, ওকে।